আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আরো একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের সময়ের খুব আলোচিত একটা মুখ, যার নাম হচ্ছেন সেফাতুল্লাহ সেফুদা। যদিও সেফুদা তার নাম না, বাট সামাজিক সোশ্যাল মিডিয়ায় এই নামটাইতেই তিনি খুব বেশি পরিচিত। তো সেফাতুল্লাহ তার নাম, ফ্যামিলিগত টাইটেল তিনি চৌধুরী বলেন। তো সেফুদার ব্যাপারে আপনার কি বলে যে সাইবার ট্রাইব্যুনালে গত 23 এপ্রিল একটা মামলা দায়ের করা হয়। এর আগেও তার নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে, বাট রিসেন্টলি গত 23 এপ্রিল যে মামলাটি দায়ের করা হয় সেটা হচ্ছে গত 9 এপ্রিল তিনি ফেসবুক থেকে একটা লাইভ করেছিলেন। এই লাইভটা অনেকে দেখেছেন, যে তিনি আপনার অন লাইভে পবিত্র কোরআন শরীফকে ছিঁড়ে ছিঁড়ে টয়লেটের মধ্যে ফেলছিলেন। তো সেটা সারা বিশ্বের যারা মুসলমান ভাষাভাষী লোক আছেন সবাই আমাদের গায়ে লেগেছে। এরপর থেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সেফুদার যেই ভিউয়ার্স বা যারা ভক্ত ছিল তারা আসলে অনেকেই তাকে অপছন্দ করা শুরু করেছে। তো সেটার ব্যাপারে এই যে ধর্ম অবমাননা, সেই বিষয়টাকে কেন্দ্র করে ঢাকা বারের একজন আইনজীবী আলিম আল রাজি তিনি আপনার গত 23 এপ্রিল মামলাটি দায়ের করেন। তো মামলা দায়ের করার পরে আপনার যেই ট্রাইব্যুনালের যিনি বিচারক আছেন আলসামস জগলুল সাহেব, তিনি আপনার এটার তদন্ত করার জন্য আপনার তদন্ত কর্মকর্তা যিনি হচ্ছেন আপনার কাউন্টার টেরোরিজম আর যে ক্রাইম ইউনিট আছে সেটার যেই উপপরিদর্শক আছেন যার নাম হচ্ছে পার্থ প্রতিম ব্রহ্মচারী, তাকে এই তদন্তের দায়ভার দেওয়া হয়। তো সেই তদন্তের রিপোর্ট এই গত 10 সেপ্টেম্বর আপনার তিনি প্রতিবেদন দাখিল করেন। এই তথ্যগুলো দিয়েছেন আপনার যে ট্রাইব্যুনালের যিনি পেশকার আছেন শামীম সাহেব, তিনি দিয়েছিলেন। তো তারপরে গত 29 সেপ্টেম্বর বিচারক যিনি আছেন আলশামস জগলুল সাহেব তিনি সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তো কথা হচ্ছে যে এই মুহূর্তে সেফুদা আসলে কোথায় আছে এটা আমরা অনেকেই জানি। সেফুদা আপনার আছেন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার যে ভিয়েনা নগর আছে সেখানে তিনি বসবাস করেন। তো তার ব্যাপারে হয়তো ইন্টারপোল থেকে শুরু করে সব ধরনের আপনার সহযোগিতা চাওয়া হবে। এখন অনেকেই সেফুদার ব্যাপারে কিছু তথ্য জানেন না। তো সেফুদা আসলে ওইরকম ইন্টারন্যাশনালি কোনো মিডিয়া ব্যক্তিত্ব না যার ব্যাপারে গুগল বা যেই সার্চ ইঞ্জিনের যে অন্যান্য যেই ওয়েবসাইট গুলো আছে তার ব্যাপারে তথ্য খুব বেশি সমৃদ্ধ না। তো বেশ কয়েকটি আমি পত্রিকা ঘেটেছি, ফেসবুক ব্লগ পড়েছি। তো সেখান থেকে যতটুকুই সেফুদার সম্পর্কে অনেকেরই হয়তো জানার ইচ্ছা আছে, তো তার সম্পর্কে কিছু তথ্য আমি দিচ্ছি আজকে। এই সেফুদার জন্ম হচ্ছে 1946 সালে। 46 সালে তিনি খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা চাঁদপুরে। আমাদের ইতর এলাকার মানুষ, যদিও আমি মাঝে মাঝে ফেসবুক লাইভে বলি যে আমি ইতর এলাকার। ইতর হলো আমি এই লেভেলের ইতর না। তো ফেসবুক সেফুদা আসলে আমাদের কুমিল্লার মানুষের নামের সাথে যে ইতর শব্দটা আছে, যদিও এটা একটা অন্য মিনিংস আছে, তো তারপরেও যারা আপেক্ষিক করতে জানেন ওই নামটার প্রতি একটা সুবিচার করছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। তো বেড়ে ওঠা তার খুলনাতেই। তারপরে শিক্ষা জীবনে তার স্ত্রীর থেকে যেই বক্তব্যগুলো এসেছে, আর রেফারেন্স হচ্ছে মোটামুটি একটা নির্ভরযোগ্য পত্রিকা কালের কণ্ঠ, সেখানে তার নামে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল। তো তার স্ত্রী বলেছেন যে তিনি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তো এটা অনেকটা শিওর হওয়া যায়, কারণ সেফুদা তার বিভিন্ন লাইভে তিনি আপনার দাবি করেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তবে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন নাকি করেননি এটার ব্যাপারে আসলে স্পেসিফিকলি কোনো রেফারেন্স নাই। তারপরে তিনি বিভিন্ন সময় বলেন যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আবার অনেক ব্লগে আছে যে তিনি শিক্ষকতা করেছেন। তো 1988 সালে আপনার এটা আনুমানিক মতান্তরে 1988 সালে তিনি আপনার সৌদি আরব চলে যান। সৌদি আরব থেকে 1990 সালে তিনি বর্তমানে যেখানে বসবাস করছেন অস্ট্রিয়ার ভিয়েনাতে চলে যায়। অস্ট্রিয়ার ভিয়েনাতে যাওয়ার পরে আপনার ওখানে তিনি লিগেলি বসবাস করেন। তো নাগরিকত্বের জন্য আবেদন করেন। তো নাগরিকত্ব কিন্তু সেফুদা এখন অস্ট্রিয়াতে পায়নি। সূত্র হচ্ছে আপনার কালের কণ্ঠ পত্রিকায়। তো সেফুদা যেই নাগরিকত্ব পায়নি তার পিছনে কারণ হচ্ছে অস্ট্রিয়াতে বসবাসকারী যে বাঙালি কমিউনিটি আছে, তো সেই কমিউনিটির সাথে সেই বাঙালি কমিউনিটির সাথে ওনার একটা দ্বন্দ্ব জড়িয়ে পড়ার পরে ওইখানে তার বিরুদ্ধে মামলা করা হয়। আর এটা হচ্ছেন যে আপনার অস্ট্রিয়ার ভিয়েনাতে যে বাঙালি কমিউনিটি আছেন বা প্রবাসী যে সাংবাদিক আছেন একজন, মেবি ওনার নাম ফখরুজ্জামান।
তো তিনি আসলে এই তথ্যটা দিয়েছেন যে আহ, সেফুদার বিরুদ্ধে তখন মামলা করার ফলে তিনি দীর্ঘদিন কিন্তু আপনার ভিয়েনাতে জেল খাটেন। তো জেল খেটে বের হয়ে আসার পরে তার যে নাগরিকত্বের সুবিধা, যারা ইউরোপে আছেন বা আমেরিকাতে আছেন, যেসব দেশে আছেন, আপনারা জানেন যে যদি কোনো ব্যক্তি মামলা টামলা খায় কোনো আইনে, তখন তার যে নাগরিকত্ব পাওয়ার যে সুযোগ সুবিধা থাকে, সেখানে একটা বড় ঝামেলা হয়। তো সেই ঝামেলায় তিনি আসলে তখন নাগরিকত্ব পাওয়ার সকল ধরনের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। হওয়ার পরে এক ধরনের তিনি মানসিক রোগে আক্রান্ত হন। যদিও এখানে একটু নানান যুক্তিতর্ক আছে। তার স্ত্রী বলেছেন তিনি সিজোফ্রেনিয়া মেবি একটা রোগের নাম, যেটা মানসিক কিছু সমস্যা আছে। তো তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। আহ, ওই রোগে আক্রান্ত হওয়ার ফলে তার মাথায় আগে অনেক চুল ছিল, আমিও দেখেছি ফেসবুকে অনেক ছবিতে, যে তার অনেক পুরনো ছবি আছে এরকম বড় বড় চুল, বাবরি করা, ঝুটি করা। তো সেই রোগে আক্রান্ত হওয়ার পরে তার মাথা থেকে চুল পড়ে যায়। আহ, এরপর থেকে তিনি সেই নাগরিকত্ব না পাওয়ার পরে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্য আরো তার নষ্ট হয়ে যায়, তিনি আস্তে আস্তে মাদকাসক্ত হন। তো এই মুহূর্তে ফেসবুকে আমরা বিভিন্ন সময় সেফুদার যে তথ্যগুলো দেখেছি যে তিনি একটা জব করেন, একটা একা বাসায় থাকেন, পরিপাটি থাকেন। এখন সেফুদাকে কারা পছন্দ করে? এবার প্রশ্ন আসেন আমার আপনার কথায়। সেফুদার পছন্দের মানুষদের তালিকার মধ্যে খুব বড় একটা অংশ হচ্ছে যারা আপনার রাজনীতি করেন। কারণ সেফুদা বেশিরভাগ সময় তার পুরনো লাইফগুলোতে তিনি শব্দ বোমা নিক্ষেপ করতেন। যাকে তিনি শব্দ বোমা বলেন, যে বিষয়গুলোকে, সেগুলো হচ্ছে নোংরা, অশ্লীল, অশালীন ভাষা। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে শুধু সেফুদা না, তার মতন আরো দুই একজন আছেন যারা লাইভ করেন খুবই নোংরা অশ্লীল ভাষায়। আর আমরা দেদারসে তাদেরকে দেখি, তাদের লাইভে প্রচুর ভিউ হয়, কারণ আপনি নোংরামি পছন্দ করি। যার কারণে সেফুদা বা আরো দুই একজন যারা আছেন, আমি নাম বলছি না, আপনারা বুঝবেন, তো তারা আসলে জনপ্রিয়তা নিচ্ছে। কিন্তু যেই জনপ্রিয়তাটার যেই ওয়েটা, সবাই জনপ্রিয়তা চায়, আমিও চাই, আপনিও চান, কিন্তু এই জনপ্রিয় নেওয়ার যে রাস্তাটা, সেটা তো আসলে সঠিক কিনা। রাজনৈতিক কারণে হতে পারে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পারেন না, হতে পারে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান মানতে পারবেন না, হতে পারে আপনি খালেদা জিয়ার বিরোধী, হতে পারে আপনি শহীদ জিয়ার বিরোধী, হতে পারে আপনি এরশাদ সাহেবের বিরোধী। রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে হতে পারে আপনি নাস্তিক, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি মুসলিম। কিন্তু কোনো একজন মানুষ যখন বিনা কারণে অন্য একজন হতে পারে যে প্রধানমন্ত্রীর একটা ভুল আছে রাষ্ট্র পরিচালনায়, খালেদা জিয়ার ভুল আছে, বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি নানান যুক্তিতর্ক বিশ্লেষণ করেন, তো তার মানে এই না যে তিনি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রের সম্মানিত একজন মানুষকে তার ব্যক্তিগত জীবন, মা বাবা, 14 গোষ্ঠী সহ এত নোংরা নোংরা শব্দ ইউজ করে, যেগুলো আপনি শেয়ার করি। তাহলে আমার আপনার মেন্টালিটিটা কোন জায়গায়? কারা আসলে সেফুদাকে পছন্দ করেন? হ্যাঁ, যৌক্তিক অনেক কথা তিনি বলেছেন, বাট যৌক্তিক কথাগুলো সুন্দর ভদ্রভাবেও বলা যায়। সামান্য অনেক সময় রাগ হয়, বাট তার মানে এই না যে প্রধানমন্ত্রী হাসিনার ব্যাপারে আপনি এত বাজে শব্দ ইউজ করবেন, খালেদা জিয়ার ব্যাপারে এত বাজে শব্দ ইউজ করবেন, তারেক জিয়ার ব্যাপারে এত বাজে শব্দ ইউজ করবেন, বঙ্গবন্ধু সম্পর্কে এত বাজে শব্দ ইউজ করবেন। অবশ্যই আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল হন। আর তার এই জিনিসে যারা তালি দেন, আপনি ওই লোক যে আমার লাইভে গালি দেন আমাকে। অনেক মুসলমান ভাই আছেন যারা আমাকে গালি দেন। আপনি দাবি করেন এই দেশে ইসলামী রাষ্ট্রের আইন চান, আপনি চান বিএনপি জামাতের সরকার এই দেশে আসবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু আপনার মতো নাগরিক যতক্ষণ আছে ততক্ষণ এদেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে না। কারণ আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমানের আইন চান, কিন্তু আপনি এই একটা হাদিসে যেখানে আছে যে আল্লাহ নবী এক সময় আপনার মিম্বরে বসা ছিলেন, তো একজন ইয়াহুদি রাগান্বিত অবস্থায় এসে তাকে গালাগালি করছিল। তো তিনি হাসছিলেন, পাশে উমর রাদিয়াল্লাহু ছিল খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। আরেকজন সাহাবী ছিলেন, মেবি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন। তো ইহুদি গালি দিচ্ছে আর আল্লাহ নবী হাসতেছেন। তো ইয়াহুদি যাওয়ার পরে তারা জিজ্ঞেস করছে যে আপনি কেন হাসলেন? বলল যে বিনা কারণে সে এসে আমারে গালি দিছে। সে যখন আমার একটা গালি দিচ্ছিল, আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসে তাকে গালি রিপ্লাই করতেছিল। আর যখন কোনো ব্যক্তি বিনা কারণে অন্য একজন মানুষকে গালি দিবে, তার আমলনামা থেকে একটা সওয়াব তার কাছে যাবে, আর যে গালি দিচ্ছে তার সওয়াব একটা আমার কাছে আসবে, আর আমার একটা গুনাহ তার আমলনামায় যাবে। এটা ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাখ্যা আছে বিনা কারণে মানুষকে গালাগালি করার। তো এরকম গালি যারা দেন আর যারা এই গালিগুলোকে সাপোর্ট করেন, আমি জানি না আপনারা কতটুকু সুস্থ পরিবেশে, কতটুকু সুশিক্ষিত বাবা মার তত্ত্বাবধানে, কতটুকু ভালো পরিবেশে আপনাদের বেড়ে ওঠা হয়েছে, যে আপনি আপনার মতের বিরুদ্ধে গেলেই গালি দেন। আপনার মতের বিরুদ্ধের মানুষের যখন আরেকজন মানুষ ল্যাংটা হইয়া গাইল্লায়, আপনি সেটাকে বাহবা দেন, শেয়ার করেন, বলেন যে সেফুদা ইজ দ্য বেস্ট।
আরো 2 একজন আছেন ভাই, হতেই পারে। আমরা মানুষ, নানান মত, নানান চিন্তা ভাবনা, নানান ধর্ম, নানান শ্রেণী, নানান পেশা, মতের দ্বিমত হবে। কিন্তু যারা ফেসবুকে, ইউটিউবে এই ধরনের অশ্লীল ভাষায় গালাগালি করেন, আমি বললাম না যে তাদের জন্ম পরিচয় বা তাদের বেড়ে ওঠা কোথাও না কোথাও তো একটা ডিফেক্ট আছে। আর যদি ডিফেক্ট না থাকে তাহলে আপনি মানুষ হিসেবে চরম মানের খারাপ। আপনি আপনার মতের বিরুদ্ধে গেলে গালি দেন, আর আপনার মতের বিরুদ্ধে মানুষের কেউ গালি দিলে আপনি সেটা উপভোগ করেন। যার কারণে সেইফুদার মতন মানুষরা আপনার কোরআন শরীফকে ছিঁড়ে টয়লেটে ফেলার মতো সাহস পায়, তারপরেও সেইফুদার লাইভে মানুষ দেখে। কার? আমি আপনি দেখতেছি। আপনার বিবেকের কাছে এই প্রশ্ন রেখে আমি আমার লাইভ থেকে বিদায় নিব, যে আসলেই কি মতের দ্বিমত হইলে সেফুদাদের জন্ম হবে? সেফুদাদের মতো আরো যারা এরকম লাইভ করে তাদের বিরুদ্ধে আপনার অবস্থানটা এমন কেন বস? আপনি কি দেশ পরিবর্তন করবেন, কি রাষ্ট্র পরিবর্তন করবেন? এটা আপনার কাছে আমি প্রশ্ন রেখে, আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সাইবার যে ট্রাইব্যুনাল আছে সেখানে। কারণ এই ধরনের অনেকে আছে ফেক আইডি, ফেক নাম, ফেক পোস্ট থেকে দিয়ে মানুষের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে ভেজাল লাগায়। মুসলমানরা হিন্দুদের নামের আইডি থেকে নানান ঝামেলা হয়েছে ভারতে, আবার বাংলাদেশেও আপনার এরকম আছে যে মুসলমান আইডি থেকে হিন্দুদের নাম দিয়ে পোস্ট করেছে, হিন্দু আইডি থেকে মুসলমানের নাম দিয়ে পোস্ট করা হয়েছে। মানুষটা হিন্দু, আইডির নাম মুসলমান, মানুষটা মুসলমান, আইডির নামে হিন্দু। হিন্দু মুসলিমের মধ্যে সাংঘর্ষিক রূপ লাগাইতেছে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে লাগাচ্ছে। তাদের ব্যাপারে সরকারও সচেতন হওয়া উচিত। যারা বিদেশে বসে বাংলাদেশ সম্পর্কে, দেশ সম্পর্কে, ধর্ম সম্পর্কে এই ধরনের বাজে কথা বলে তাদের বিরুদ্ধে আসলেই ব্যবস্থা নেওয়া উচিত। আমি সেটার পক্ষে। আপনার অবস্থান আপনি কমেন্টে জানাবেন। তো যাবার আগে আবারও বলছি, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।